হ্যালো, আজ আমরা ইলেকট্রোম্যাগনেটিজমের 7th ক্লাস করছি। আগের ক্লাসগুলো ডেসক্রিপশান বক্সের নিচে সিরিয়াল ওয়াইজ দেওয়া থাকবে। আশা করি যদি আগের ক্লাস না দেখে থাকা হয়ে থাকে তাহলে সেই ক্লাসগুলো ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে হবে। আজকে আমরা আলোচনা করছি চৌম্বক ক্ষেত্রে যে লরেঞ্জ ফোর্স, লরেঞ্জ বল ক্রিয়াশীল ছিল, যার মান ছিল Fm = Q × V × B। লরেঞ্জ বল ছিল Fm = Q × V × B। ওকে, তো এই বলটার থেকে আমরা B অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের মাত্রা নির্ণয় করব প্রাবল্যের, এবং তার ইউনিট টেসলা তার সংজ্ঞা দেখব। কিভাবে আমরা এই টেসলার সংজ্ঞা বলতে পারি। লরেঞ্জ ফোর্স ছিল Fm = Q × V × B। এটা যদি থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে Fm ফাইন্ড আউট করি ভ্যালুতে, তাহলে কত হবে? QVB সাইন অফ থিটা, অর্থাৎ QVB সাইন থিটা। চলো এখান থেকে বলি V সমান কত? F QV সাইন থিটা। আমরা বি এর সংজ্ঞা যখন বলবো তখন কিভাবে বলতে পারি? যদি Q = 1, V = 1 এবং সাইন থিটা = 1, দ্যাটস মিন থিটা = 90 ডিগ্রি হয়, তাহলে বি সমান হবে Fm। এই সমীকরণে Q সমান 1, V সমান 1, সাইন থিটা = 1, থিটা = 90 হলে B সমান হতে হবে Fm। অর্থাৎ কি? একক আধানের একক গতি বেগ থাকলে থিটা = 9, এটাকে কি বলবো আমরা? যখন V পারপেন্ডিকুলার B, অর্থাৎ আধানটি চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে গতিশীল থাকবে, তার ওপরে যে চৌম্বক বলটা ক্রিয়াশীল হবে তাকে আমরা বলছি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। ক্লিয়ার হয়েছে? তাহলে সমীকরণ থেকে আমরা চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা কি বলছি? একটি একক আধানকে চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে একক বেগে গতিশীল রাখলে সেটি যে বল চৌম্বক বল অনুভব করবে তাকে আমি বলছি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। তাহলে টেসলার সংজ্ঞা যদি আমি এখান থেকে বলি, কিভাবে বলবো? টেসলা কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে। তাহলে এসআই পদ্ধতিতে কিউ কি হবে? একক মানে 1 কুলম্ব। ওকে, আচ্ছা, তাহলে ভি সমান কি বলবো? 1 মিটার/সেকেন্ড। ওকে, আচ্ছা, থিটা = 90, দ্যাট মিন ভি পারপেন্ডিকুলার বি, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে গতিশীল থাকবে, থিটা 90, এই কথাটার অর্থ। অর্থাৎ Fm সেক্ষেত্রে যদি 1 নিউটন হয়, তাহলে বিটাকে বলা হচ্ছে 1 টেসলা। 1 টেসলা। তাহলে সংজ্ঞাটা আমরা কি বলবো? 1 কুলম আধানকে চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে 1 মিটার/সেকেন্ড বেগে গতিশীল করলে আধানটি যদি 1 নিউটন বল অনুভব করে, তাহলে সেই চৌম্বক ক্ষেত্রটার মানকে বলা হবে 1 টেসলা। ক্লিয়ার? একদম ক্লিয়ার। অর্থাৎ আমাকে কিন্তু মুখস্থ করতে হচ্ছে না, শুধু কেবলমাত্র আমাদের ক্ষেত্রে শুধু এই অংশটা মনে রাখলে একদম কনসেপচুয়ালি আমরা কিন্তু এই সংজ্ঞাটাকে বলতে পারবো। আশা করি ক্লিয়ার করানো গেছে। আচ্ছা, এখান থেকে যদি আমি বলি বি এর মাত্রা, তাহলে বি এর মাত্রা কিভাবে লিখবে? চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মাত্রা এফ এর মাত্রা বাই কিউ এর মাত্রা বাই ভি এর মাত্রা, ওকে, সাইন থিটার মাত্রা মাত্রাহীন। তাহলে এফ এর মাত্রা কত হবে? এম এল। তাহলে বি এর মাত্রা দাঁড়াচ্ছে বি এর মাত্রা দাঁড়াচ্ছে, ওকে, বি এর মাত্রা দাঁড়াচ্ছে ওকে, সমান দাঁড়াচ্ছে এম এল টি টু দি পাওয়ার, এখানটাতে করি এম এল টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার? এফ এর মাত্রা। এবারে কিউ এর মাত্রা আই এবং টি, ওকে, আই ডট আই টি।
ভি এর মাত্রা এল টি টু দি পাওয়ার -1। ওকে, দেখো টি টি মাত্রাটা কাটছে, আইটা উপরে উঠছে, এল এল কাটছে, মাত্রা কেটে গিয়ে দাঁড়াচ্ছে এম টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1। ক্লিয়ার হলো? তাহলে এই লরেন্স বল চৌম্বক ক্ষেত্রে একটি আহিত কণা গতিশীল থাকলে সে যে বল অনুভব করে তার রাশিমালাটা আমরা আগের ক্লাসে দেখেছি, এবং সেখান থেকে আমরা চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মাত্রা এবং তার এসআই পদ্ধতিতে একক, চাইলে আমরা সিজিএস পদ্ধতিতে একক, আমি আশা করি তোমরা লিখতে পারবে। কি হবে তার এই কনসেপ্ট থেকে, অর্থাৎ আমাকে কোনো কিছু মুখস্থ রাখতে হবে না, শুধুমাত্র কনসেপ্ট থেকে আমরা লিখতে পারবো। এরপরে আসছি আজকের আলোচনায়, সুষম চুম্বক ক্ষেত্রে একটি আহিত কণা যখন গতিশীল থাকে তার গতিপথটা কেমন হবে। চলো আসি। এখন আমরা কতগুলো বিষয় জেনে নেব। সুষম চুম্বক ক্ষেত্রে আহিত কণার গতিপথ কেমন হবে। আচ্ছা, প্রথম, যদি কণার বেগ ও প্রযুক্ত বলের অন্তর্বর্তী কোণ 0 বা 180 হয়, সেক্ষেত্রে গতিপথ হয় সরল রৈখিক। একটি বস্তু, সেই বস্তুটা এই বেগে গতিশীল ছিল ভি বেগে, যেদিকে গতিবেগ ওই দিকেই তুমি বল প্রয়োগ করলে, অর্থাৎ এক্ষেত্রে থিটাটা 0, বা এটা ছিল বস্তু, তার বেগ ছিল এদিকে, তুমি বল প্রয়োগ করলে এদিকে, অর্থাৎ 180-তে, এই বস্তুটা সরল রৈখিক পথেই যেতে থাকবে, অর্থাৎ এক্ষেত্রে এর গতিপথটা হবে কেমন, সরল রৈখিক। ক্লিয়ার? যদি 90 বা অন্য কোনো হয়, অর্থাৎ 0 180 ছাড়া যদি অন্য কোনো কোণে প্রযুক্ত বল হয়, অর্থাৎ গতিবেগের সাথে প্রযুক্ত বলটা যদি 0 বা 180 না হয়, তাহলে তার গতিপথটা হবে বক্র, থিটা নট ইকুয়ালস টু 0 অর 180, তাহলে তার পথটা হবে বক্র পথ। ঠিক আছে, এই ধারণাটা নিয়ে আমরা এগোতে শুরু করি। কি বললাম? তাহলে একটি কণা বা বস্তু, সেটা যে অভিমুখে গতিশীল ছিল সেই দিকে যদি বল প্রয়োগ করি, অর্থাৎ প্রযুক্ত বল এবং বেগ পরস্পরের সাথে 0 অর্থাৎ প্যারালাল বা অ্যান্টি প্যারালাল 180-তে বল প্রয়োগ করি, তাহলে তার গতিপথটা সরল রৈখিকই থাকবে। কিন্তু যদি 0 বা 180 না হয়, আদার যে কোনো কোণ হয়, তাহলে তার পথটা কি হবে, ওই বস্তু বা কণাটার বক্রপথ। আচ্ছা, আমরা চৌম্বক বল শিখেছি কিউ ইন্টু ভি ক্রস বি। এটা কখন হচ্ছিল না, একটি চৌম্বক ক্ষেত্রে যদি কিউ আধানের আহিত একটি কণা ভি বেগে গতিশীল থাকে, তবে তার উপরে একটি চৌম্বক বল ক্রিয়াশীল ছিল। এই বলের অভিমুখ কিভাবে বেরিয়েছিল, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম বা ডান হাতে তালু নিয়ম বা সিম্পল ভি ক্রস বি এর ক্রস গুণনের অভিমুখে। ওকে, এক্ষেত্রে যেহেতু ভি এবং বি এর ক্রস গুণন হচ্ছে গিয়ে চৌম্বক বল, তাহলে ভিবি যে তলে থাকবে এফএম তার সঙ্গে লম্ব হবে। একটা উদাহরণ দিই, যেমন ধরো এই তলের সাথে লম্বভাবে বি ক্রিয়াশীল, বি মানে চৌম্বক ক্ষেত্র, এটি চৌম্বক ক্ষেত্র ঠিক এইভাবে ক্রিয়াশীল হচ্ছে, তলের সাথে লম্বভাবে অন্তর্মুখী। এই তলের ওপরে একটি কণাকে আমি গতিশীল করলাম ভি বেগে, তাহলে যেহেতু ভি এবং বি এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে এক্ষেত্রে থিটা ইজিক্যাল টু 90,
তাহলে এক্ষেত্রে এই আধানটার উপরে একটি চৌম্বক বল থাকবে এবং চৌম্বক বলের মান কত হবে? মান হবে Fm = QVB sin 91, দ্যাট ইজ QVB। এই বলটার অভিমুখ কোন দিকে হবে? আবার সেই তালু নিয়ম ধরে নেই। কি বলা হয়েছিল তালু নিয়মে? ডান হাতের, ডান হাত, এটা কোন হাত? ডান হাত। ডান হাতের তালু নিয়মে কি বলা হচ্ছিল? এই চারটা আঙুলকে একসাথে রেখে চৌম্বক ক্ষেত্রের অভিমুখে প্রসারিত করো। করেছি? তাহলে এরপরে যে বুড়ো আঙুলটা থাকবে বা বৃদ্ধাঙ্গুলি থাকবে, ওই বৃদ্ধাঙ্গুলিকে বেগের অভিমুখে দেখাও। দেখিয়েছি। এরপরে তালু যে অভিমুখে থাকবে সেই অভিমুখে থাকবে ক্রিয়াশীল বল। তাহলে তালুর অভিমুখে এটা হলে এ অভিমুখে। অবভিয়াসলি এটা আবার তাহলে ভি এবং বি এর সাথে লম্ব। তাহলে এক্ষেত্রে ভি এর সাথে এফএম কেমন? পারপেন্ডিকুলার, লম্ব হচ্ছে। আচ্ছা, তাহলে কি বলেছি? এই তলের সাথে লম্ব করে অন্তর্মুখী একটি চুম্বক ক্ষেত্র ক্রিয়াশীল আছে বি। ওই তলের সঙ্গে তল বরাবর একটি কিউ আধানকে গতিশীল করলাম, করলে ওই আধানের উপরে একটি চৌম্বক বল প্রযুক্ত হবে যে কিনা ভি এবং বি উভয়ের সাথে লম্ব হবে। এখানে চিত্র অনুযায়ী এফএম এর অভিমুখ আমি দেখিয়েছি, চৌম্বক বলের অভিমুখ আমি দেখিয়েছি। আচ্ছা বলো, তাহলে এই বিন্দুতে চৌম্বক বলের অভিমুখ এদিকে, তাহলে এই বলের কারণে এই বস্তুটা এই কণাটা, আহিত কণাটা কোন দিকে গতিশীল হবে? গতিশীল এদিকে, এদিকে বেঁকে যাবে একটু। আচ্ছা, আবার ধরো যখন এইখানে, তখন আবার এর উপরে বল প্রয়োগ হচ্ছে, তাহলে এটা আবার বেঁকে যাবে, আবার বল প্রয়োগ হচ্ছে, বেঁকে যাবে। এটাকে আমি এনলার্জ করে আঁকছি, কিন্তু গতিপথটা এরকম সরলরৈখিক হবে না। আবার এদিকে, আবার এদিকে, সবসময় ক্রিয়াশীল হচ্ছে তার সাথে লম্ব করে। অর্থাৎ যখনই দেখো এখানে ছিল গতিশীল হচ্ছিল এই অভিমুখে, বল প্রয়োগের ফলে গতিপথটা এরকম বদলে ফেলবে, এইভাবে বদলাতে আবার এইরকম করে গতিপথটা দেখা যাবে। আলটিমেটলি এর গতিপথটা হবে এইরকম সার্কুলার। ওকে, কেননা একটা কণা যদি বৃত্তীয় পথে ঘোরে, বৃত্তপথের যে কোনো বিন্দুতে তার বেগের অভিমুখ থাকে স্পর্শাভিমুখী, স্পর্শক অঙ্কন করলে তার অভিমুখী, এবং তার ওপরে ক্রিয়াশীল বল থাকে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী, যা পরস্পরের 90। এটা ক্রিয়াশীল বল, এটা বেগ। অর্থাৎ যেহেতু এখানে ভি এবং এফএম পরস্পরের লম্ব, বেগ এবং চৌম্বক বল সর্বদা লম্ব থাকবে, তাই আহিত কণাটার গতিপথ কেমন হচ্ছে? বৃত্তীয় হবে। ক্লিয়ার? কারণ বৃত্তীয় পথ হলে বৃত্তীয় পথে যে কোনো বিন্দুতে তার বেগের অভিমুখ অঙ্কিত স্পর্শক বরাবর এবং বলের অভিমুখ থাকবে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী, এবং সবসময় বেগ এবং প্রযুক্ত বল পরস্পরের লম্ব থাকবে। তাহলে কি দাঁড়ালো আলটিমেট আলোচনায়? না, যখন একটি তলের ওপর দিয়ে একটি আধানকে আমি গতিশীল করলাম, একটি চৌম্বক ক্ষেত্র সেই তলের সাথে লম্বভাবে ক্রিয়াশীল আছে, তখন ওই আহিত কণাটা ওই তলে একটি পথ অবলম্বন করবে, যে পথটা হচ্ছে গিয়ে বৃত্তীয় পথ। অর্থাৎ কেন এটা করলো? না, একটি বল সৃষ্টি হয়েছিল, চৌম্বক বল, যে বলের কারণে তার পথটা হয়েছে গিয়ে বৃত্তীয় পথ। আর বৃত্তীয় পথ হওয়ার কারণ হচ্ছে বেগ এবং চৌম্বক বল পরস্পরের অভিলম্ব থাকবে। অর্থাৎ সবসময় যেহেতু বেগ এবং চৌম্বক বল অভিলম্ব, তাই আধানটি ওই তলে বৃত্তীয় পথে পরিক্রমণ করতে থাকবে, অর্থাৎ সার্কুলার মোশন দেখা যাবে। যেহেতু সার্কুলার মোশন দেখা যাচ্ছে, তাহলে এখান থেকে কতগুলো কনসিডারেশন আমি নিয়ে আসি। দেখো, কনসেপ্টটা বোঝা গেছে এতটা? চলো তাহলে একটি চৌম্বক ক্ষেত্রে, এখানে চৌম্বক ক্ষেত্রটা ছিল, এখানে আহিত কণাটা বৃত্তীয় পথে পরিক্রমণ করবে, যে কোনো বিন্দুতে বেগ এবং বল
পরস্পরের অভিলম্ব থাকবে। আচ্ছা, বলটা কত? আধানের মান, কণার আধান আমি ধরে নিচ্ছি কিউ, বেগ ভি, চৌম্বক বল কত হবে? যেহেতু ভিবি এটা তল, এটা চৌম্বক ক্ষেত্র, এই তল বরাবর ভি, তাহলে ভিবি যেহেতু 90, ভি পারপেন্ডিকুলার বি, তাহলে চৌম্বক বল ইজ ইকাল টু কিউ ভি বি। এই চৌম্বক বলটা ক্রিয়াশীল হচ্ছে, পথটা বৃত্তীয় হচ্ছে, তাহলে এক্ষেত্রে ওই বৃত্তীয় পথে ঘুরবার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল ধারণা নেই? অভিকেন্দ্র বল ক্লাস 11-এ পড়েছিলাম। একটা বস্তু যখন একটি বৃত্তীয় পথে পরিক্রমণ করে তখন তার ওপরে একটি অভিকেন্দ্র বল, অভিমুখ কেন্দ্রাভিমুখী অভিকেন্দ্র বল ক্রিয়াশীল থাকে। অর্থাৎ এক্ষেত্রে এই অভিকেন্দ্র বলের যোগান কে দেয়? প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয় কে? যোগান দেবে কে? চৌম্বক বল। ওকে, তাহলে এই বৃত্তীয় পথে আহিত কণাটা ঘুরছিল, তাহলে এই আহিত কণা ঘুরবার জন্য, বৃত্তীয় পথে ঘুরবার জন্য প্রয়োজনীয় কি? অভিকেন্দ্র বল। এই অভিকেন্দ্র বলের যোগানটা কে দিচ্ছে? চৌম্বক বল। তাহলে চৌম্বক বল অভিকেন্দ্র বলে যোগান দেয়। সার্কুলার মোশন, বৃত্তীয় গতিতে অভিকেন্দ্র বলের রাশিমালা কি? অভিকেন্দ্র বল সমান কি? mv²/r। আমি ধরছি এই কণাটা যে বৃত্তীয় পথে ঘুরছে তার ব্যাসার্ধ r, আর আহিত কণার ভর আমরা m ধরলে, তাহলে অভিকেন্দ্র বল হচ্ছে mv²/r। এটা কে যোগান দিচ্ছে? চৌম্বক বল কত? এক্ষেত্রে চৌম্বক বল কিউ ভি বি। ভি কি? কণাটা যে দ্রুতি নিয়ে ঘুরছে, তাহলে এখান থেকে আমরা আর সমান পাবো mv/bq। ওকে, তাহলে আমি পেলাম এই আহিত কণাটা যে বৃত্তীয় পথে ঘুরবে তার ব্যাসার্ধের রাশিমালা। ওকে, আচ্ছা, এবারে আসছি বৃত্তীয় পথে ঘুরছে মানে এই বিন্দু থেকে যাত্রা শুরু করি, আবার এই বিন্দুতে ফিরে এলো, এই বিন্দুতে যাত্রা শুরু করে ফিরে, যে সময়ে একই এই পথটা পূর্ণ আবর্তন করছে সেই সময়কালটাকে আমরা কি বলি? পর্যায়কাল। এক্ষেত্রে আমরা ক্যালকুলেট করব ওই আহিত কণার পর্যায়কাল টি সমান কত। পর্যায়কাল মানে কি বললাম না? একটা পূর্ণ আবর্তনে যে সময় লাগে। ওকে, একটা পূর্ণ আবর্তনে যে সময় লাগে। তাহলে এক্ষেত্রে পূর্ণ আবর্তন করতে গিয়ে সে কতটা পথ পরিক্রমণ করছে? 2πr, পরিধি যতটা, বাই কত বেগে করছে? v। ওকে, তাহলে দাঁড়াচ্ছে t ইকুয়ালস টু 2π/v। আর এর রাশিমালা কি পেয়েছি? mv/bq। ভি নে ভি को मार डाला, दैट इज t সমান বেরোচ্ছে 2m π/bq। পর্যায়কাল কত বেরোলো? t is equal to 2m π/bq। ওকে, আচ্ছা, চলো এবারে আসি যে এই আহিত কণাটার পর্যায়কাল বলে। এবারে বলছি কম্পাঙ্ক। 1 সেকেন্ডে যটি পূর্ণ কম্পন সম্পন্ন করে কম্পাঙ্ক, সেটাকে বলি কম্পাঙ্ক। যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করছে, কম্পাঙ্ক সমান আমরা জানি 1/t। তাহলে n সমান পাচ্ছি 1/t মানে bq/2m π। কম্পাঙ্ক পেলাম এটা। আচ্ছা হলো। আচ্ছা, এবারে যদি বলি আমরা কৌণিক বেগ ওমেগা সমান কি লিখব? 2π/t।
টু পাই বাই টি সমান ওমেগা টু পাই টি এর ভ্যালু কি পেয়েছো টু পাই এম বাই বি কিউ, তাহলে টোয়াইস বাই কাটছে, তাহলে বি কিউ বাই এম, ওমেগা সমান বি কিউ বাই এম। ওকে, চলো যদি আমাকে এই অবস্থাতে কতগুলো কনসেপ্ট ধারণা নিয়ে নিই, আমরা কতগুলো ধারণা নিয়ে নিই। কি কি ধারণা দেখো, এক, আর ইজ প্রপোর্শনাল টু ভি, অর্থাৎ ভি বাড়লে আর বাড়বে। ওকে, তাহলে আর বাড়ার সাথে সাথে ভি বাড়বে বা ভি বাড়ার সাথে সাথে আর বাড়বে। ওকে, আচ্ছা, আর ভ্যারিজিয়াস এম, ভর বাড়লে ব্যাসার্ধ বাড়বে। আর ভ্যারিজিয়াস ওয়ান বাই বি, চৌম্বক ক্ষেত্র যদি বাড়ে ব্যাসার্ধটা কমবে। ওকে, চৌম্বক ক্ষেত্র বাড়লে ব্যাসার্ধটা কমবে। এবারে বলছি আর প্রপোর্শনাল ওয়ান বাই কিউ, আধানের মান বাড়লে ব্যাসার্ধটা কমবে। এটা নিয়ে আমরা প্রবলেম করব কিছু, কনসেপ্টটা আরেকবার রিপিট করছি। তার মানে একই ভরের একই চৌম্বক ক্ষেত্রে একই আধানে আহিত কণা যখনই ব্যাসার্ধটা বেড়ে যাবে, তার মানে সেই ব্যাসার্ধে তার বেগটাও বেড়ে যাবে। আর ভ্যারিজিয়াস যেহেতু ভি, একই বেগে একই চৌম্বক ক্ষেত্রে একই আধানে আহিত দুটো কণা যদি গতিশীল হয় চৌম্বক ক্ষেত্রে, তাহলে দুজনেরই বৃত্তপথ হবে। এই বৃত্তপথের জন্য যার ভর বেশি তার ক্ষেত্রে ব্যাসার্ধটা বেশি হবে। যেমন ধরো একটি আলফা কণা আর একটি প্রোটন কণা, ক্লিয়ার? আচ্ছা, আর যত চৌম্বক ক্ষেত্রটা বাড়বে তত ব্যাসার্ধটা আস্তে আস্তে কমতে থাকবে। চৌম্বক ক্ষেত্র বাড়লে ব্যাসার্ধটা কমবে, কিউ আধানটা বাড়ার সাথে সাথে ব্যাসার্ধটা কমবে। এইবারে দেখো এইটা পর্যায়কাল। পর্যায়কাল বেগের উপরে নির্ভর করে না, বা কম্পাঙ্কও বেগের উপরে নির্ভর করে না। কনসেপ্টটাকে কোথায় একটু বলি, আমরা ধরো একটি কণা এইরকম একটি বৃত্তপথে ঘুরছিল, দ্যাট ইজ R1, এর ব্যাসার্ধটা বেড়ে গেল, এখন R2। বেগের উপরে নির্ভর করে না বা ব্যাসার্ধের উপরে নির্ভর করে না, মানে এই যখন এই ব্যাসার্ধের বৃত্তপথ পরিক্রমণ করবে তখনও যে পর্যায়কাল থাকবে, এই ব্যাসার্ধের বৃত্তপথ পরিক্রমণ করলেও তার পর্যায়কালটা টি থাকবে। পর্যায়কালের কোনো পরিবর্তন হবে না, ইম্পসিবল বলে মনে হচ্ছে। এই ব্যাসার্ধটা বা এই ব্যাসার্ধটা সবসময় কিন্তু ব্যাসার্ধ বা বেগের উপরে নির্ভর করে না। এটা কি প্রমাণ করছে দেখো, এই R1 ব্যাসার্ধের সময় তার যে বেগটা থাকবে, R2 যখন ব্যাসার্ধ তার বেগটা এমনভাবে পরিবর্তিত হবে ব্যাসার্ধ বাড়ার সাথে সাথে, যার ফলে সে কি হচ্ছে ওই একই সময়ে একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করবে। কম্পাঙ্ক এবং পর্যায়কাল তাই বেগ বা ব্যাসার্ধের ওপর নির্ভর করছে না। কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো। কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়েছে? ওকে, হয়েছে। এবারে আসছি যে এই রাশিমালাটা আরো একটু আমরা চেঞ্জ করি, আর একটু রাশিমালাটা আর একটু ভাবে দেখবো আমরা কিরকম। এই 8টা বেরিয়েছিল এরকম, আর সমান বেরোলো এমভি বাই বি কিউ, আর সমান বেরোলো এমভি বাই বি কিউ। এমভি মানে কি? ভরবেগ, পি বাই বি কিউ। অনেক সময় প্রবলেম বা অঙ্ক করবার সময় আমাকে গতি বেগ
এবং ভর দেওয়া থাকলে এটা করলাম, অনেক সময় ভরবেগ দেওয়া থাকলো তাহলে আমরা এই সমীকরণটা দিয়ে করব। এছাড়া আবার আমরা শিখেছি যে এটা ভরবেগ ও গতিশক্তির মধ্যে একটি রিলেশন ছিল, 2m ই কি গতিশক্তি, এম কি কণার ভর। তাহলে এটাকে যদি আমি অল্টার করে দিই তাহলে দাঁড়াচ্ছে √2me/b³ গতিশক্তিতে। ওকে, তাহলে আর সমান কখনো কখনো প্রবলেমে এই রকম ডাটা দিয়ে গতিশক্তি দিয়েও কিন্তু আমাকে প্রবলেমটা দেওয়া হতে পারে। তাহলে গতিশক্তির সাথে ব্যাসার্ধের সম্পর্ক। ওকে, আচ্ছা চলো এক্ষেত্রে আরেকটা কথা বলি। ধরো এখান এবং এখান এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি। ভি কি? ক্যাপিটাল ভি ধরলাম, দুটো ভি গড়মড় হতে পারে। এই একটা ভি ছিল, এটা স্মল ভি ছিল, এটা নির্দেশ করছিল বেগ। এখানে বলছি এ বি দুটো বিন্দু যাদের মধ্যে বিভব পার্থক্য ভি। এই একটি আধানকে এই বিন্দু থেকে এই বিন্দুতে কিউ মানের আধানকে তুমি নিয়ে গেলে কতটা কৃতকার্য করতে হবে? কৃতকার্য ডব্লু সমান কিউ ইন্টু ভি। এর ফলে এর গতিশক্তির পরিবর্তন কত হবে? দ্যাট ইজ ই ইজ ইকাল টু আমরা পাচ্ছি কিউ ইন্টু ভি। ওকে, তাহলে যে পরিমাণ কৃতকার্য করবে একটি কিউ মানের আধানকে এই বিন্দু থেকে এই বিন্দুতে আনতে, তাহলে সেই কৃতকার্যটাই বস্তু কণাটির গতিশক্তির পরিবর্তন হবে। তাহলে পরিবর্তিত গতিশক্তি ই ইজ ইকাল টু কিউ ভি। ওকে, আচ্ছা তাহলে এটা যদি আমরা যে পরিবর্তন করি 2m ই মানে পেয়েছি কিউ ইন্টু ভি। ভি কি? বিভব প্রভেদ বাই বি কিউ। ওকে, আচ্ছা তাহলে এটাকে চেঞ্জ করছি, রুট নিচে রুট কি বি আসছে, এটাকে একসাথে লিখছি। দেখো 2m ভি বাই বি স্কোয়ার ইন্টু কিউ। আমাদের ক্ষেত্রে আমরা এইরকম ভাবেও ব্যাসার্ধ নির্ণয় করতে বললো যে একটি কিউ মানের আধানের কণাকে এই বিভব পার্থক্যে নিয়ে যাওয়া হলো, একটি ইলেকট্রন এই চুম্বক ক্ষেত্রে, তাহলে ব্যাসার্ধ কত? ওকে, সেক্ষেত্রে আমরা রাশিমালা নির্ণয় করতে পারি আর এর মান। ওকে, তাহলে বোঝা গেল। অর্থাৎ কি পেলাম পুরো কনক্লুশনে? না, চুম্বক ক্ষেত্র সাথে ভি যদি লম্বভাবে গতিশীল হয়, অর্থাৎ একটি আহিত কণা চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে যদি গতিশীল হয়, ওই আহিত কণাটার গতিপথটা হবে বৃত্তীয়। ক্লিয়ার এখান পর্যন্ত? এবং সেক্ষেত্রে সেই বৃত্তীয় পথের ব্যাসার্ধ, তার কৌণিক বেগ, তার পর্যায়কাল, তার কম্পাঙ্ক, ব্যাসার্ধটা আর গতিশক্তি, ভরবেগ, এইভাবে যেভাবে রিলেটেড হয় আমরা সমস্ত রিলেশনগুলো করে দেখালাম। সবসময় যে বেগটা চুম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি হবে এমনটা নাও হতে পারে। সেক্ষেত্রে কেমন গতিপথ হবে আমরা সেটা একবার বুঝি। একটা চুম্বক ক্ষেত্র এই তলের সাথে লম্ব করে অন্তর্মুখী বি। আহিত কণাটা চুম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে গতিশীল করা হলো না। কিরকম? এই বোর্ডের তলটাকে আমার হাতের তালু বলছি। ক্লিয়ার? চুম্বক ক্ষেত্রটা এইরকম আছে, তলের সাথে লম্ব করে অন্তর্মুখী, পেনের আগাটা যেদিকে দেখাচ্ছে অন্তর্মুখী। আচ্ছা ওকে, আচ্ছা এতক্ষণ কি বলেছিলাম না, আহিত কণাটাই তল বরাবর গতিশীল ছিল, এই বোর্ডের তলে মানে এই হাতের তালু বরাবর গতিশীল ছিল। সেক্ষেত্রে তার গতিপথটা কেমন হয়েছিল? সার্কুলার মোশন। ওকে, এখন বলছি এই আহিত কণাটা এই তলের সাথে লম্ব করে গতিশীল, মানে এরকম ভাবে আমি তল বরাবর গতিশীল করলাম, এরকম এরকম করে ছুঁড়ে দিলাম এরকম। তাহলে চুম্বক ক্ষেত্রটা ছিল এরকম। তাহলে চুম্বক ক্ষেত্রটার সাথে আহিত কণাটা কিন্তু আর 90 ডিগ্রি নয়, মানে তলের সাথে কোণ করে এরকম ছুঁড়ে দিয়েছি ভি বেগে। ওকে, এরকম করে এটা তল, এই তলের সাথে এরকম করে, তলের সাথে এরকম তল বরাবর গতিশীল করলাম না, তলের সাথে এরকম লম্ব করে। ওকে, তাহলে এটা এরকম হোক। ক্লিয়ার আছে? আচ্ছা
এই বেগকে দুটো উপাংশে করছি, একটা তল বরাবর উপাংশ, একটা তলের সাথে লম্ব বরাবর উপাংশ। দেখো তাহলে এই রকম ছিল তল, এটা তল, এই তলের সাথে এরকমভাবে চড়িয়েছে, তাহলে একটা উপাংশ তল বরাবর থাকবে, একটা তলের সাথে লম্বভাবে থাকবে। এই চুম্বক ক্ষেত্রের সাথে থিটা ডিগ্রি, থিটা কোণে গতিশীল, এটা চুম্বক ক্ষেত্র, এর সাথে এরকম, ওকে, এর সাথে কোণ, এটা কি বলছে, থিটা হলো বি এর সাথে অন্তর্বর্তী কোণ। ক্লিয়ার? দেখো আরেকবার, এটা চুম্বক ক্ষেত্র, এটার সাথে এইটা বি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে থিটা, তাহলে এই বরাবর উপাংশ কত, ভি কস থিটা, ভি কস থিটা। এটা কি চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র বরাবর বেগের উপাংশ বরাবর, এটা চুম্বক ক্ষেত্র বরাবর। ওকে, আচ্ছা এই উপাংশটা কত, ভি সাইন থিটা। আচ্ছা তাহলে এইটা ভি সাইন থিটাটা কোন বরাবর, এটা হচ্ছে গিয়ে তল বরাবর, ভি সাইন থিটাটা কোন বরাবর, তল বরাবর। বলো বোঝা গেছে তো, বলো বোঝা গেছে। আরেকবার, এইটা এইটা এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই বরাবর উপাংশটা হবে ভি কস থিটা, আর এই তল বরাবর অর্থাৎ এই তল বরাবর উপাংশটা হচ্ছে ভি সাইন থিটা। ওকে, তাহলে এই তল বরাবর বেগের কণার বেগ কত, ভি সাইন থিটা। এবারে বলো তলের সাথে চুম্বক ক্ষেত্র কত কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে, তাহলে ভি সাইন থিটা এটা একটা বেগের উপাংশ, এর সাথে বি কত আছে, 90 ডিগ্রি কোণে। যেহেতু বি এবং ভি এই এটা বেগে বেগ, এটা একটা বেগের উপাংশ, বেগ মানটা ভি ড্যাশটা আমি ধরলাম, ধরো সাপোজ এটা একটা মান বেরোতো, এই বেগের সাথে বি চুম্বক, তাহলে এর জন্য যে চুম্বক বলটা হবে সেটা এই অভিমুখে হবে। ওকে, তাহলে ভি সাইন থিটা উপাংশের জন্য চুম্বক বল থাকছে, সেই বলটা এই বেগের সাথে কত হবে, অবভিয়াসলি 90 হবে, ভি সাইন থিটার সাথে 90 হবে। তাহলে এই বেগের কারণে চুম্বক বলটা এই কণাটাকে বৃত্তীয় পথে ঘোরাবে। ওকে, ক্লিয়ার হলো বিষয়টা? আচ্ছা এবারে বলো ভি কস থিটা বেগ, বি প্যারালাল ভি ডবল ড্যাশ ধরলাম, কোনটাকে, ভি ডবল ড্যাশ সমান ভি কস থিটা, এটা বেগ, একটি আহিত কণা, দুটো উপাংশে ভাগ করে করছি, একটি আহিত কণা তল বরাবর গতিশীল, তাহলে সে কারণে আহিত কণাটার উপরে যে বল কাজ করবে সেই বেগের কারণে আহিত কণাটা বৃত্তীয় পথে ঘুরবে। আচ্ছা, একটি আহিত কণা চুম্বক ক্ষেত্রের অভিমুখে গতিশীল বা তার অ্যান্টি প্যারালাল, চুম্বক ক্ষেত্র এদিকে ছিল, বেগের অভিমুখটা এদিকে ছিল, কত কোণ, 180 কোণ। যদি বি এবং ভি এর অন্তর্বর্তী কোণ 0 বা 180 হয় তাহলে এফ এম চুম্বক বলটা 0 হবে। ক্লিয়ার? চুম্বক ক্ষেত্রের সাথে বেগটা যদি 0 বা 180 প্যারালাল বা অ্যান্টি প্যারালাল হয় তাহলে কোনো চুম্বক বল কাজ করে না। তাহলে এই বেগের কারণে অর্থাৎ এই অভিমুখে এইরকম যে বেগটা হয়েছিল, কণাটা ছিল এরকম বেগে ছুঁড়েছিলাম আমি, এই দিকের যে বেগের উপাংশটা, চুম্বক ক্ষেত্র ছিল এই দিকে, এই বেগের উপাংশের জন্য তার উপরে আধানটার উপরে কোনো চুম্বক বল ক্রিয়াশীল থাকবে না। ক্লিয়ার? তাহলে এই উপাংশ চুম্বক ক্ষেত্র বরাবর যে উপাংশটা আছে তার জন্য চুম্বক বল নীল, চুম্বক বল নেই। তাহলে বল নেই মানে ওই বরাবর অর্থাৎ এই দিকের যে বেগ সেই বরাবর কি হবে, সমবেগে কণাটা ওই বেগটার কারণে আহিত কণাটা সমবেগে চলতে থাকবে। আবার এই বেগের কারণে সাইন থিটার জন্য ক্লিয়ার সার্কুলার মোশন থাকবে, বৃত্তীয় গতি, আর এই বেগের কারণে এটা চলতে থাকবে। ফলে কি হবে, এটা কিরকম বেগ হবে, এইরকম করতে 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 এগিয়ে যেতে থাকবে। অর্থাৎ সাইন, দেখো সাইন থিটা এই উপাংশের জন্য বৃত্তীয় গতি থাকবে, ওকে, আর ভি কস থিটা উপাংশের জন্য সরল রৈখিক গতি থাকবে, সরল রৈখিক, কারণ এর উপরে কোনো বল নেই, গতি অর্থাৎ সমবেগে চলতে থাকবে, সমবেগ থাকবে। ফলে গতিপথটা কেমন হবে, এই দিকে গতিপথ হবে, গতিপথটা এই রকম হবে। সার্কুলার মোশনটা হচ্ছে কি কারণে, বৃত্তীয় গতিটা হচ্ছে কোন বেগের কারণে, ভি সাইন থিটা উপাংশের জন্য, আর এই দিকে সরে যাচ্ছে কি কারণে, ভি কস থিটা উপাংশের জন্য। বৃত্তীয় গতি হচ্ছে ভি সাইন থিটা উপাংশের জন্য, আর ভি কস থিটা উপাংশের জন্য
এইরকম, অর্থাৎ এটা কীরকম গতি, এটাকে বলা হচ্ছে কি স্পাইরাল, স্পাইরাল বা হেলিক্স। স্প্রিংয়ের মতন গতিপথটা কেমন হবে, স্প্রিংয়ের মতন। ক্লিয়ার হলো? তাহলে আমরা আগে আলোচনা করেছি কোনো একটি আহিত কণা যদি চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে গতিশীল থাকে তাহলে তার গতিপথটা হয়েছিল বৃত্তীয়। আর যদি 90 ডিগ্রি না হয়ে অন্য কোনো মান হয়, থিটা হয়, তাহলে তলের সাথে তার গতিপথটা হবে স্পাইরাল, অর্থাৎ স্প্রিংয়ের আকারে তার গতিপথ দেখা যাবে। ওকে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? আমরা একটি প্রবলেম করে আলোচনাটা শেষ করব। এরকম একটি চৌম্বক ক্ষেত্রে দুটো কণা, এটা বি, এটা এ, এইরকম গতি দেখা যাচ্ছে। বি কণার ভর এমবি, তার বেগ ভিবি, এবং এ কণার ভর এম এ কণার বেগ ভিএ। প্রশ্ন করা হলো যে ভরবেগ কার বেশি, ভরবেগ অর্থাৎ পি অফ এ এবং পি অফ বি কার বেশি। প্রশ্ন ক্লিয়ার? এবার ট্র্যাজেক্টরির চিত্র দেওয়া আছে। এখানে একটা, এই কোণাটা বি কোণার গতিপথ, এটা এ কোণার গতিপথ, এটার ভর এম এ, এটার বেগ ভি এ, এটার ভর এম বি, এটার বেগ ভিবি। বলে দেওয়া আছে কার ভরবেগ বেশি। আচ্ছা, এই দুটোই একই ফিল্ডে আছে এবং এদের আধান দুজনের সমান বলে দেওয়া হয়েছে, দুজনের আধানটা সমান এবং একই ফিল্ডে আছে বি চৌম্বক ক্ষেত্রে। চলো ভাবো ভাবো ভাবো। আচ্ছা, আমরা কি পেয়েছি? আর সমান পেয়েছি এম ভি বাই বি কিউ। ওকে, আচ্ছা, তাহলে আর অফ এ কণার ব্যাসার্ধ এম এ ভি এ বি কিউ, চৌম্বক ক্ষেত্র বি ধরে নিয়েছি, আধানটা বি কিউ ধরে নিয়েছি। ব্যাসার্ধ অফ বি সমান কি লিখবো? এম বি ভি বি বাই বি কিউ। বলো, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলো? আচ্ছা, এবারে বলো কার ব্যাসার্ধটা বেশি, এটার ব্যাসার্ধ কার ব্যাসার্ধ বেশি, আর এ না আর বি? আর এ গ্রেটার দেন আর বি, আর এ গ্রেটার দেন আর বি, তার মানে কি লিখবে? তার মানে হচ্ছে কি এম এ ভি এ বাই বি কিউ গ্রেটার দেন এম বি ভি বি greater than BQ, that is PA is greater than PB. ক্লিয়ার আছে বিষয়টা? ক্লিয়ার আছে? চলো আসি পরের প্রবলেমে। তিনটে কণা, একটা প্রোটন, একটা নিউট্রন আর আলফা কণা। এই তিনটে কণা বলছে এদের প্রত্যেকের গতিশক্তি একই এবং একই চৌম্বক ক্ষেত্রে তারা গতিশীল। প্রোটন, নিউট্রন এবং আলফা কণা, এই তিনটের গতিশক্তি একই এবং তারা একই চৌম্বক ক্ষেত্রে গতিশীল। তাহলে এদের ব্যাসার্ধ অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। এদের ব্যাসার্ধ অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, বলে দেওয়া হয়েছে যে তাদের বেগ চৌম্বক ক্ষেত্রের সাথে পারপেন্ডিকুলার, অর্থাৎ ভি পারপেন্ডিকুলার বেগ, এইটার অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। প্রশ্ন ক্লিয়ার? চলো প্রথমত আমরা দেখে নিই একটা প্রোটন, একটা নিউট্রন আর আলফা, এদের ভর এবং আধান কত কত বলো।
একটা প্রোটনের ভর আমি ধরছি m, তার আধান ধনাত্মক আধান, তার আধানটাকে আমরা ধরছি q। একটা নিউট্রন মানে H12 প্লাস, তার ভর কত? দুটো প্রোটন বা নিউট্রন দ্যাট ইজ ইকাল টু, একটা প্রোটন একটা নিউট্রন আছে মানে টুয়াইস m ভর। ওকে, আচ্ছা, আধান কত? 1 প্লাস, তার মানে q। ক্লিয়ার হচ্ছে? হিলিয়াম He2 4 মাইনাস, হিলিয়ামের একটি আয়ন, তাহলে ভর কত? 4m, আধান কত? 2q। এটা ক্লিয়ার? এটা প্রচুরভাবে আমাদের ক্ষেত্রে, প্রবলেমের ক্ষেত্রে এই তিনটে বা বেসিক্যালি থাকে, এই তিনটে আমরা দেখালাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বলো ব্যাসার্ধ আর সমান আমরা পেয়েছি কি? কি একই বলেছে? গতিশক্তি। আমরা গতিশক্তির রাশিমালার দিকে আর কি পেয়েছিলাম? 2m/b/q, এটা ছিল রুট। যেহেতু অঙ্কে আমাকে বলে দেওয়া হয়েছে যে ইটা এবং বিটা একই, ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা আরপি লিখব। কত হবে? রুট অফ m 2e রুট অফ লিখলাম কিউটা আর বি। ওকে, এটা প্রোটনের জন্য। বলো মাসটা আমরা m ধরেছি, m 2e q ইন্টু বি। আচ্ছা, এবারে বলছি একটা নিউট্রনের জন্য ভরটা কত? রুট 2m, আধানটা কত? q, 2e উইথ রুট বাই বি। বলো ক্লিয়ার হয়েছে? মাস 2m, q আধান, বি। এবার বলো আলফার জন্য ব্যাসার্ধ কত হবে? আলফা সমান কত হবে? 4m ভর, রুট আধানটা 2q, 2e উইথ রুট বাই বি। ক্লিয়ার হয়েছে? ওকে, এবারে আমাকে বলছে অনুপাত নির্ণয় করো। চলো এটা যদি আমরা ক্যালকুলেশন একটু এগিয়ে দিই, দেখো একটা 2 বেরিয়ে আসছে আর নিচে একটা 2 ছিল, তাহলে কেটে যাচ্ছে, উত্তর থাকছে m/q রুট 2e/b। এটার তার মানে দেখো ব্যাসার্ধটা আরপি এবং আলফার একই, ওকে, আর এটার ক্ষেত্রে শুধু রুট 2 গুণ বেশি হচ্ছে। মানে কি হচ্ছে দেখো, রুট 2 ইন্টু m অফ রুট বাই কিউ ইন্টু রুট 2e/b, রুট 2 গুণ বেশি হচ্ছে, রুট 2 গুণ বেশি হচ্ছে। ওকে, আচ্ছা, রুট 2 গুণ বেশি হচ্ছে। তাহলে বলতে পারি আমরা পি এবং আলফার একই, ব্যাসার্ধ অফ আরপি ইজ ইকাল টু ব্যাসার্ধ অফ আলফা। এবারে বলো তার থেকে রুট 2 গুণ বেশি, রুট 2 মানে 1.414 গুণ বেশি, তাহলে তার থেকে বেশি হবে, গ্রেটার দেন আর ডি। এটা ক্লিয়ার হলো কিনা বলো? হয়েছে? বোঝা গেছে? আচ্ছা, এবারে বলি এদের অনুপাত যদি চাওয়া হয় আরপি ইজ টু আর ডি ইজ টু আর আলফা, দেখো অনুপাতের এইটা এবং এইটা এক, তার মানে 1:, এটা থাকবে রুট 2:1, 1:√2:1। ওকে, ক্লিয়ার হয়েছে পুরো বিষয়টা? ক্লিয়ার? প্রশ্নটা ক্লিয়ার? ওকে, আসি আমরা পরের ক্লাসে। থ্যাংক ইউ। আরেকটি প্রবলেম